প্রিয় দর্শক, সবাইকে এই সময় অনুষ্ঠানে স্বাগতম। সঙ্গে আছি আমি এস এম আকাশ। আমরা জানেন যে এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করে থাকি। রাজনীতি অঙ্গনের দুজন পরিচিত মুখকে আজ আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। প্রথমে আমি পরিচয় করে দিই আবু সাইদ আল মাহমুদ স্বপন, এমপি, সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ, এবং আমাদের সাথে আছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব বিএনপি। দুজনকেই স্বাগত জানাই। একজন সরকারি দলের আর একজন সরকারের বিরোধী দলের বলা যেতে পারে, সাবেক সরকারি দল। তো আমি বরং বিরোধী দলের যিনি প্রতিনিধি আছেন তাকে দিয়ে শুরু করি। সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনের আমরা সরকারি দলের যে কার্যক্রম যদি একটু নজর দিই তাহলে দেখতে পারবো যে মোটামুটি এক ধরনের প্রস্তুতি আছে। আমরা গতকালও দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী ইস্তেহার তৈরির নির্দেশ দিয়েছেন যে আগামী নির্বাচন ইস্তেহারে কি হবে, এবং 3 বছর পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ভাষণও দিয়েছেন এবং সেখানে সকল রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে সামনের দিনগুলোতে যে নির্বাচন হবে। এই যে সামনের দিনে যে নির্বাচনটা হতে যাচ্ছে সেটা মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ এবং সরকারি দলের যে অপরাপর কার্যক্রম, তার থেকে আপনাদের এরকম কোনো আভাস মিলছে কিনা যে আগামী নির্বাচনটা সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন হবে? আমরা আভাস মিলছে কিনা এটা শতভাগ নিশ্চিত হয়ে বলা যাবে না, কারণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব যিনি, উনি গত 3 দিনে কয়েক রকমের কথা বলেছেন। একবার বলেছেন যে মহামান্য রাষ্ট্রপতি যেটা করবেন আমরা নির্দ্বিধায় মেনে নেব। আর একবার বলেছেন সংবিধানের বাইরে কোনো কিছু হলে আওয়ামী লীগ সেটা মেনে নেবে না। আবার বলেছেন যে রাষ্ট্রপতি ন্যায়সঙ্গতভাবে যা কিছু করবেন সেটা আমরা মেনে নেব। মানে প্রত্যেকটা বাক্য চয়নের মধ্যে কিছু কিছু নতুন শব্দ সংযোজিত আছে। এটা হলো এক। আরেকটা হলো যে নির্বাচন কমিশন গঠন করাটাই তো মানে নিশ্চয়তা দেয় না যে নির্বাচন শতভাগ সবার অংশগ্রহণমূলক বা সুষ্ঠু শান্তিপূর্ণ হবে, সেটা কিন্তু দেয় না। এখানে সদিচ্ছার ব্যাপারটা থাকে, এবং আমাদের মতো দেশে যেখানে নির্বাচন কমিশনের হাতে তেমন ক্ষমতা নেই, তাদের তেমন জনবল নেই, দক্ষ জনশক্তি নেই, সম্পূর্ণভাবে প্রশাসনের উপরে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করতে হয়, সেই দিকটাকে সরকার অনেক আগেই কুক্ষিগত করে নিয়েছে কয়েকটি স্তর পর্যন্ত তাদের নিজস্ব মতাদর্শের লোকদেরকে দিয়ে। তো সেই জায়গায় নিরপেক্ষ বা সবার অংশগ্রহণমূলক নির্বাচন হবে কি না এটা বলাটা এই মুহূর্তে খুব বেশি প্রিম্যাচিউর বলে আমার কাছে মনে হয়। তবে আমরা আশা করি যে হ্যাঁ, একটা পার্টিসিপেটরি ইলেকশন হবে এবং সেইখানে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের যে অধিকারটা হারিয়ে গিয়েছিল জাতীয় নির্বাচনে, সেইটা হয়তো আবার ফেরত পাওয়া যাবে। কারণ নেত্রী শেখ হাসিনা বলেছেন যে আমি আর প্রশ্নবিদ্ধ নির্বাচন দেখতে চাই না। তার মানে অতীতের নির্বাচন কিছুটা প্রশ্নবিদ্ধ ছিল, এটা উনি স্বীকার করেছেন প্রকারান্তরে। দ্যাটস ভেরি গুড এনাফ, উনি নিজে এটা স্বীকার করেছেন। আর দ্বিতীয় হলো যে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের নির্বাচনে যেটা আমরা দেখেছি, বাহ্যত নির্বাচনটি শান্তিপূর্ণভাবে হয়েছে। সেখানে ওইভাবে প্রভাব বিস্তার করা কিংবা কেন্দ্র দখলের চেষ্টা করা কিংবা ভেতরে ঢুকে ব্যালটে সিল মারা ইত্যাকার ব্যাপার, এগুলো করা হয়নি মানে সরকারি দলের পক্ষ থেকে সদিচ্ছা ছিল বলেই এগুলো হয়নি। তো এরকম এই কিছু জিনিসের উপরে ভিত্তি করে আমরা আশাবাদী হতে চাই, এবং আশাবাদী হওয়াটা অস্বাভাবিক কিছু না। জি, সুন্দর কথা বলেছেন যে বিএনপি আশাবাদী হতে চাচ্ছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছেন সবাইকে আহ্বান জানিয়েছেন, এবং রাষ্ট্রপতি কে যে নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে তিনি বলেছেন যে তিনি যেরূপ মনে করবেন সেরকম করবেন। কিন্তু আগামী নির্বাচন যদি আমরা ধরে নিই, সেক্ষেত্রে আপনাদের কি মনে হচ্ছে, এরকম কি নিশ্চয়তা বা এরকম কি আভাস দিচ্ছেন আপনারা যে এটা একটা সর্বজন গ্রহণযোগ্য বা 5ই জানুয়ারির মতো নির্বাচন হবে না, এটা একটা সবাই গ্রহণযোগ্য নির্বাচন হবে? দেখুন, সবার উপরে দেশ সত্য। সবচেয়ে বড় কথা, বাংলাদেশটাকে আমাদের ধারণ করতে হবে এবং এই দেশটাকে এগিয়ে নিতে হবে। এবং খুব বাস্তবতা হচ্ছে বাংলাদেশ এগিয়ে চলছে এবং সমগ্র জনগোষ্ঠী এগিয়ে চলছে। এই এখন যে দেশটা যে এগিয়ে যাওয়ার বিষয়টি, সেটি শুধুমাত্র সমাজের একটি অংশ বা একটি শ্রেণী নয়, একদম সমগ্র জনগোষ্ঠী
আস্তে আস্তে এগিয়ে চলছে। ইতিমধ্যে আপনার অনেক দারিদ্র্য বিমোচন হয়েছে, অতি দারিদ্র্যের হার নেমে এসেছে, এবং যে টার্গেট নিয়ে দেশটা এগুচ্ছে তাতে করে দারিদ্র্য বিমোচনের জায়গা এবং অতি দারিদ্র্য বিমোচনের জায়গাটাই আমরা একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট পাবো অচিরেই। পাশাপাশি গোটা বিশ্ব মনে করছে বাংলাদেশ আগামী 2030 সালের মধ্যে বিশ্বের একটা বড় অর্থনীতির দেশ হিসাবে আপনার দাঁড়াবে। বিশেষ করে আপনার হচ্ছে অনেকেই মনে করছেন 2030 সালের মধ্যে এটা একটা 29তম অর্থনীতির দেশ এবং 2050 সালের মধ্যে 23তম অর্থনীতির দেশ হিসাবে বাংলাদেশ আবির্ভূত হবে। এই যে এগিয়ে চলা যাত্রাটা, এটাকে মসৃণ করতে হবে, এটাকে কণ্টক মুক্ত করতে হবে। এই মসৃণ এবং কণ্টমুক্ত করবার জন্য আমাদের রাজনীতিতে স্থিতিশীলতা প্রয়োজন। রাজনীতিতে হানাহানি, সন্ত্রাস এটি রাখা যাবে না কোনোভাবেই, এবং এই বিষয়টাকে সবাইকে ধারণ করতে হবে। আমাদের আওয়ামী লীগকেও ধারণ করতে হবে, তাদের বিএনপিকে ধারণ করতে হবে, অন্যান্য শ্রেণী পেশা যারা মানুষ আছেন তাদেরকেও ধারণ করতে হবে। এই যে বিষয়টি, এটিকে এগিয়ে নিতে হলে আমাদেরকে একটি অংশগ্রহণমূলক নির্বাচনে কোনো বিকল্প নেই, এবং এই অংশগ্রহণমূলক নির্বাচন করবার জন্য আমাদের দিক থেকে যেটুকু করা দরকার সেই সদিচ্ছা আমরা অতীতেও প্রদর্শন করেছি, আগামীতেও সেটা আমরা আন্তরিকভাবে প্রদর্শন করব। এতে করে আমাদের দিক থেকে কোনো সমস্যা থাকবে না। একটি কথা আমাদের সকলের একটু ধারণ করা প্রয়োজন বা মনে রাখা প্রয়োজন, যখনই যে নির্বাচনে যে দল পরাজিত হন সেই দলই সাধারণত এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে একটা প্রেস কনফারেন্স বা বক্তৃতা বিবৃতি দেন। নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে আলাল ভাই এই মুহূর্তে একটি ভালো ইতিবাচক কথা বলেছেন এবং সবাই বোধহয় বলেছেন এটা ভালো নির্বাচন, উচ্চকিত প্রশংসা করেছেন, কিন্তু আলাল ভাইয়ের দলের শীর্ষ পর্যায় থেকে নারায়ণগঞ্জ নির্বাচন নিয়েও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। সুতরাং নির্বাচনে ফলাফল প্রশ্নবিদ্ধ হবে না প্রশ্নমুক্ত হবে এটি বলবার সময় এখন আসেনি। সেদিন নির্বাচন ফলাফল প্রকাশের পরের দিন আমরা বুঝতে পারবো। কিন্তু এই নির্বাচনটি অংশগ্রহণমূলক হবে, এই নির্বাচনটি অবাধ হবে, নিরপেক্ষ হবে, মানুষ তার নিজস্ব মতামত ব্যক্ত করতে হবে, ভোটাধিকার প্রয়োগ করতে হবে, সেই পরিবেশ বাংলাদেশে তৈরি হবে। বাংলাদেশ এখন অনেক দূর এগিয়ে গেছে, এখন আর হানাহানি করবার সময় নেই। হানাহানি করে দেশটাকে পিছিয়ে দেবার কোনো আকাঙ্ক্ষা কোনো রাজনৈতিক দলে থাকা উচিত নয়, এমনকি কোনো নাগরিকের থাকা উচিত নয় বলে আমি মনে করি। এখানে একটা জিনিস একটু আমি বলি, দুটো কথা এসেছে। প্রশ্নবিদ্ধ কথাটা কিন্তু সরকারি দলের যিনি প্রধান এবং যিনি প্রধানমন্ত্রী এবং যিনি আওয়ামী লীগেরও প্রধান, সংসদেরও নেতা, তিনি বলেছেন, শব্দটা উচ্চারিত হয়েছে কিন্তু তার মুখে। তার অর্থ যে আমরা এর আগে যে বলেছি বিভিন্ন নির্বাচনের পর্যায়ে যে আমরা প্রশ্নবিদ্ধ বলেছি, বিতর্কিত বলেছি, তার বাস্তব উদাহরণ মিডিয়ার কল্যাণে সারা দেশে মানুষ দেখতে পেয়েছে এবং উনি প্রকারান্তরে স্বীকার করেছেন, এটা দোষের কিছু না, উনি স্বীকার করেছেন। আর যেটা উনি বলেছেন যে হ্যাঁ এটা অপেক্ষায় থাকতে হবে, হ্যাঁ ডেফিনেটলি অপেক্ষায় থাকতে হবে, আমি তো বললাম যে আমরা আশাবাদী হতে চাই। দেখুন এই বিষয়টি কিন্তু এক জায়গায় মিস ইন্টারপ্রেট করার কোনো কারণ নেই। আমি যেটা বলতে চাচ্ছি যে অতীতে যত নির্বাচন হয়েছে, মানে নিকট অতীতে, আমি 90 সালের পর থেকেই বলি, আমরাও নির্বাচনে পরাজয়ের পরে এর বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছি, তারাও নির্বাচনে পরাজয়ের পর কারচুপির অভিযোগ এনেছে। সুতরাং কোনো নির্বাচনে জয় পরাজয়ের পরে কি ধরনের রিয়াকশন আমরা পার্টিসিপেট যারা অংশগ্রহণ করব তারা দেব, এটা তো এখনই বলার সময় নয়। কিন্তু আমি আশাবাদী যে নির্বাচনটি নিরপেক্ষ হবে, অবাধ হবে এবং এটি অংশগ্রহণমূলক হবে। এবং এই পরিবেশটা অলরেডি আমাদের মধ্যে আমি মনে করি আস্তে আস্তে অনেক ডেভেলপ করছে। কারণ গত নির্বাচনের পূর্বে যে 5ই জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছিলাম বিএনপি যেন নির্বাচনে আসে। কোনো একটি অদৃশ্য কারণে বিএনপি নির্বাচনে আসেনি, এটি তাদের রাজনৈতিক স্ট্যান্ড, এবং সেই স্ট্যান্ডে তারা লাভবান হয়েছেন না ক্ষতিগ্রস্ত হয়েছেন এটি তারা তাদের মূল্যায়ন করবেন। আমি অপর রাজনৈতিক দলের নেতা হিসাবে মূল্যায়ন করতে চাই না। আমি যেটা চাই সেটা হচ্ছে তারা তাদের মূল্যায়নটা করবেন, নির্মোহ মূল্যায়ন করবেন, তাদের স্ট্র্যাটেজি তাদের কাছে, আমাদের স্ট্র্যাটেজি আমাদের কাছে। নির্বাচনে জনসমর্থনের বিষয় থাকে, নির্বাচনে অনেক ধরনের কৌশল থাকে, রাজনৈতিক কৌশল থাকে, তারা তাদের রাজনৈতিক কৌশল ব্যবহার করবেন, আমরা আমাদের রাজনৈতিক কৌশল ব্যবহার করব। তবে আমি আশাবাদী নির্বাচনটি অংশগ্রহণমূলক হবে। না, আমাকে মাঝখানে থামিয়ে দিয়ে তো উনি বললেন, তো আমি এটা চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম আমার কথাগুলো শেষ করে বললে পরে তাহলে ভালো হতো। বিষয়টা হচ্ছে যে আমরা যেটা বলেছি যে নির্বাচনটাকে আমরা প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত বা অবৈধ যে ভাষায় ব্যবহার করি না, যেটা বলছি এই ধরনের নির্বাচন কিন্তু বাংলাদেশে কখনো হয় নাই। যে নির্বাচনের আগেই 154টি আসন পরিপূর্ণ হয়ে গেছে
সরকার গঠন করার মতো, এটা আগেই হয় নাই। কিভাবে হয়েছে না হয়েছে সেটা না, আইনগত সেটা কিনা আমরা জানি, কিন্তু আমরা সেটা বলছি এই আমি আগামী নির্বাচনের কথা বলছি। না, না, এই জন্য বলছি, আমি প্রথমেই বলছি, বলেছি ওখান যে থেকে তো 5 আসতে হবে। জানুয়ারি নির্বাচনের মতো যাতে না হয়। ওখান থেকে তো আসতে হবে যাতে না হয়। এখন এই জায়গাটা যেটা হচ্ছে যে কৌশল, 2014-এর 5 জানুয়ারি নির্বাচনের কৌশল, আমি এখানে আপনাকে স্পষ্ট করে বলতে চাই দর্শক শ্রোতাদের উদ্দেশ্য, গণতন্ত্রে কোনো কৌশলের পক্ষে আমরা না, আমি ব্যক্তিগতভাবে না। গণতন্ত্র হচ্ছে সোজা সাপটা বলার বিষয়, যে আমার কথা আপনি শুনবেন, আপনি দ্বিমত করবেন, বাট আমাকে বলতে দিতে হবে। উভয় পক্ষের জন্য এটা প্রযোজ্য, সেটা হলো গণতন্ত্র। এখানে কৌশলের কি আছে? কৌশল তো কিছু নাই। আমি ভোটাধিকারের কথা বলবো, এখানে কৌশলের কিছু নাই। আমি ভোট বর্জন করব, এখানে কৌশলের কিছু নেই। আমি দেখেছি সেই পরিবেশ নেই, যে কারণে আমি বর্জন করেছি। থাকতেই পারে, যেটা উনি বলেছেন আমরা বিশ্লেষণ করব। আর যেটা এখন হচ্ছে, গণতন্ত্র এবং উন্নয়নকে যেভাবে মুখোমুখি এবং সাংঘর্ষিক করে দেওয়া হচ্ছে, এটার অর্থ কিন্তু এই না যে একটা দেশ এগিয়ে যাবে শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নের উপরে। সেখানে সংবাদপত্রের স্বাধীনতা, বাক ব্যক্তির স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সংবিধানে স্বীকৃত যেগুলো, সেগুলো থাকবে না। এই একতরফা এগুলোটা কিন্তু ভালো না, এটা ফানুসের মতো জ্বলেও যেতে পারে, একসময় দেখা যাবে। সুতরাং এইটাকে সাংঘর্ষিক করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। দেশ তো উন্নয়ন হচ্ছে, ডেফিনেটলি হচ্ছে, যেটা সেগুলো নিয়ে যত বিতর্ক থাকুক, যাই থাকুক, এটা অনেক আগে থেকে শুরু হয়েছে। আপনি মনে করেন বীরুত্তম শহীদ জিয়াউর রহমান যুব মন্ত্রণালয় করেছিলেন, যুবকদের মধ্যে একটা অগ্রযাত্রা বা একটা প্রতিষ্ঠানিক কর্মকাণ্ড ওই সময় থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত সেটা বহাল আছে। বেগম খালেদা জিয়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় করেছেন, সেখান থেকে কাজ শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় আজকে অনেক কিছু হচ্ছে। এইভাবে আবার আওয়ামী লীগের সময় যখন 96-2001-এ তারা ক্ষমতায় ছিলেন, কিংবা 2008 থেকে 2014 পর্যন্ত যারা ছিলেন, তারাও অনেক কিছু করেছেন। সব কিছু মিলিয়ে হয়েছে উন্নয়নের সামগ্রিক রূপরেখাটা। সব কিছু 8 বছরে হয়েছে এমনটা কিন্তু না। আবার এর বিপরীতে এর মাঝখানের ত্রুটি যদি আপনি খুঁজতে আসেন, সেটা আরও অনেক বড়। মধ্যম আয়ের দেশ, এত সনের মধ্যে অত সনের মধ্যে উচ্চ আয়ের দেশে আমরা পৌঁছবো, এটা ঠিক। কিন্তু এখনও বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এই, যে জাকাতে শাড়ি আনতে গিয়ে পদপিষ্ট হয়ে 30 জন লোক মারা যায়। এখনও বাস্তবতা হচ্ছে এই, যে কর্মসংস্থানের উদ্দেশ্যে টেকনাফ থেকে নৌকায় রওনা করে বিদেশে শত শত কয়েক হাজার মারা গেছে গত 2-3 বছরে। তো মধ্যমায়ের দেশ হয়তো লাভ নেই যদি সম্পদের সমবন্টনটা না হয়, কর্মসংস্থান যদি সেইভাবে না হয়। এই জন্যই গণতান্ত্রিকভাবে আগে চিন্তা করতে হবে, পাশাপাশি এটাকে স্থান দিতে হবে, একটাকে বাদ দিয়ে আর একটা চলবে না। ধন্যবাদ। আপনি এই প্রশ্নে উনি মোয়াজ্জেম হোসেন আলাল যে প্রসঙ্গগুলো তুলেছেন সেটা তো উত্তর দিবেন। আমি বরং এই আলোচনাটা আসলে আমি একটু সামনের দিকে নিতে চাই, যে আমরা অতীতে কি হয়েছে সেটা তো আমরা জানি, জনগণ জানে, আগামী দিনে কি আমরা প্রত্যাশা করি সেদিকে একটু নিতে চাই। যেমন ধরেন যে রাষ্ট্রপতি সংলাপ করছেন, এবং এই সংলাপ নিয়ে জনগণ বেশ অনেক আশাবাদী, পত্রপত্রিকা লেখালেখি হচ্ছে যে বিএনপি অংশগ্রহণ করেছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের প্রধানের নেতৃত্বে অংশগ্রহণ করেছে, প্রস্তাব দিয়েছে, বিভিন্ন দল প্রস্তাব দিয়েছে, এবং রাষ্ট্রপতির উপরে একটা বড় দায়িত্ব, তিনি নির্বাচন কমিশন গঠন করবেন। এবং জনগণ, আপনারা যেমন আওয়ামী লীগের পক্ষ থেকে বলেছেন যে আপনারা মেনে নেবেন যা তিনি গঠন করেন, যেরূপ তিনি গঠন করেন। আবার মোয়াজ্জেম হোসেন আলাল যেমন বলেছেন, আপনাদের পার্টির সেক্রেটারি দু এক জায়গায় বলেছেন যে যদি ন্যায়সঙ্গত করেন। আসলে আপনাদের পজিশনটা কি? যেটা বলেন সেটাই কি করে মেনে নেবেন? এখানে বিষয়টি হচ্ছে যে মহামান্য রাষ্ট্রপতি শুধু একজন ব্যক্তি নয়, এটি প্রতিষ্ঠান, এবং যিনি এখানে বসে আছেন তিনি একজন বিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক রাজনীতিতে ছিলেন, একজন সজ্জন মানুষ, সৎ মানুষ, এবং নীতিনৈতিকতা বোধ সম্পন্ন অসাধারণ চরিত্রের মানুষ। এই মানুষটি তার বিজ্ঞতা দিয়ে, তার প্রাজ্ঞতা দিয়ে, এবং তার উপর অর্পিত রাষ্ট্রীয় যে দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব, সেই দায়িত্ব দিয়ে তিনি নির্বাচন কমিশন গঠন করবেন। এবং আমি আশা করি তিনি মোটামুটি সর্বজন গৃহীত বা সর্বজন সমাদৃত একটি নির্বাচন কমিশন গঠন করবেন। এখন সেই নির্বাচন কমিশন গঠন করবার পরে এটি কিভাবে অ্যাক্ট করবে সেটি তো আর এখনই বলার সময় নয়। আগে গঠিত হওয়ার পরে যখন তারা কাজ শুরু করবেন তখন হয়তো তাদের কাজের মূল্যায়ন করা সম্ভব হবে। আমার প্রশ্ন হলো, আমরা গঠন করবেন সেটা আপনারা মেনে নেবেন? আমরা আওয়ামী লীগ থেকে আমরা আশা করি আমরা রাষ্ট্রপতিকে যথাযথ সহযোগিতা করছি আমাদের জায়গা থেকে, এবং তাকে আমরা স্পষ্ট করে আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি। রাষ্ট্রপতি যে উদ্যোগ গ্রহণ করবেন আমরা সেই উদ্যোগের সঙ্গে থাকব, এবং আমি আশা করি অপরাপর রাজনৈতিক শক্তিও থাকবেন।
যে বিষয়টি আলাল ভাই বলছিলেন সে বিষয়ে আমি একটি উদাহরণ দিতে চাই। সেটি হচ্ছে যে বাংলাদেশ তো এখনো উন্নত রাষ্ট্র হয়নি, এখনো তো মানুষ অনাহারে থাকবেই, এখনো মানুষ জাকাতে কাপড়ের জন্য যাবেই। কারণ আমি জানি 2006 সালে যখন ওনারা ক্ষমতা ছাড়েন তখন ওরা দারিদ্র্যের হার রেখেছিলেন 41.5%। আমরা এটাকে এখন নিয়ে আসছি 22.4%। অর্থাৎ এখনো 22.4% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। অতি দারিদ্র্যের হার ওনারা রেখেছিলেন 24.23%, সেটা আমরা নিয়ে এসেছি 12%। তার মানে 12% মানুষ মানে কি, 17 কোটি মানুষের মধ্যে 12% মানুষ মানে অনেক বড় একটা জনগোষ্ঠী এখনো অতি দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। এবং এই অতি দারিদ্র্য মানুষগুলোকে তুলে আনতে হলে আমাদের আরো কিছু সময় প্রয়োজন। এটিকে রাতারাতি চেঞ্জ করা সম্ভব নয়, কারো পক্ষেই সম্ভব নয়। উন্নয়নের যে ফিরিস্তিতি বা যে কথাগুলো আলাল ভাই বলেছেন, অবশ্যই তাদের সরকারের আমলে যা যা কাজ হয়েছে, ভালো কাজ হয়েছে, এটিকে আমি অস্বীকার করি না। আমি শুধু একটি উদাহরণ দিতে চাই। 1901 সালে এই উপমহাদেশে মানে এই বঙ্গদেশে প্রথম বিদ্যুৎ আসে। 1901 সাল থেকে 23শে জুন 1996 সালে, যেদিন জননেত্রী শেখ হাসিনা প্রথম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন, সেদিন বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ছিল 1650 মেগাওয়াট। 2001 সালে তিনি যখন ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করেন তখন তিনি 4300 মেগাওয়াট, 1650 থেকে 4300 মেগাওয়াটে উন্নীত করেছেন। আবার যখন 2009 সালে উনি আবার প্রধানমন্ত্রী দায়িত্ব নিলেন তখন উনি পেয়েছেন 3200 মেগাওয়াট। এই যে সময়টা 7 বছর সময় কিন্তু উৎপাদন বারবার কথা ছিল, সেখানে উৎপাদন কমে এসেছে। যদি বলেন কেন উৎপাদন কমে এসেছে, উৎপাদন কমে এসেছে কারণ নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়নি এবং পুরাতন বিদ্যুৎ কেন্দ্রগুলোকে রিহ্যাবিলিটেট করা হয়নি, পুনর্বাসন করা হয়নি, ঠিকমতো সংস্কার করা হয়নি এবং মেয়াদ উত্তীর্ণ বিদ্যুৎ কেন্দ্রের জায়গা রিপ্লেসমেন্ট হয়নি। এটি যারা সরকারে থাকেন তাদের দায়িত্ব দেখবার, তারা দেখেননি। এ কারণেই আপনার ওই এখন 2009 থেকে আজকে পর্যন্ত উৎপাদন ক্ষমতা 13,000 মেগাওয়াট, 13,500 মেগাওয়াট ছাড়িয়ে গেছে এবং এটা আরও দ্রুত এগিয়ে যাচ্ছে। এই যে উন্নয়নের ক্ষেত্রে যে দরদ দিয়ে দেশের মানুষের কাজ করা, দেশের মানুষের জন্য মানে আপনার হচ্ছে মঙ্গল কামনা করা, এটি সব সরকার আমলে হয়নি। তারা একদম কিছু ভালো কাজ করেননি এই কথা আমি কখনোই বলি না, আবার সব কাজ খারাপ করেছেন এই কথাও কখনো বলি না। কিন্তু জনগণ দেখছে যে আসলে কাদের দ্বারা দেশ এগিয়ে যায় এবং কারা দেশকে পিছিয়ে দেয়, সেটি জনগণের দায়ভার। জনগণ কাকে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা দেখতে চান এটি জনগণের বিষয়। তবে আমি আশাবাদী মানুষ, আমি মনে করি যে আমাদের মধ্যে যে সংঘাতগুলো ছিল, সংঘাতপূর্ণ অবস্থানগুলো ছিল, সেই জায়গাগুলো ক্রমশ কমে আসছে এবং সময়ের তালে তালে এগুলো আরও কমে যাবে। কিছু বেসিক জায়গায় আমাদের সঙ্গে বিএনপির ডিফারেন্স আছে, সেই বেসিক ডিফারেন্সগুলো আমি আশা করি আস্তে আস্তে কমে যাবে এবং আগামী দিনে যখন রাজনীতিটা বক্তৃতা ভিত্তিক না হয়ে রাজনীতিটা কর্মকাণ্ড ভিত্তিক হবে, উন্নয়ন ভিত্তিক হবে এবং মঙ্গল ভিত্তিক হবে, কল্যাণ ভিত্তিক হবে, সেই প্রতিযোগিতা যখন আমরা ভালো কাজ করব, ভালো কাজ করে মানুষের মন জয় করব, তারাও ভালো কাজ করে মানুষের মন জয় করার চেষ্টা করবেন। ওনারা ভালো কাজ বেশি করলে আমরাও ভালো কাজ করে মানুষের মন জয় করার চেষ্টা, ফলে কাজের এবং কল্যাণের যে আপনার যুদ্ধ, এইটা যদি আমাদের মধ্যে হয় তাহলে দেশ এগিয়ে যাবে। উন্নয়নের প্রসঙ্গে কথা বলছেন, অবশ্যই সে প্রসঙ্গে আপনি কিছু বলার আছে, কিন্তু আমার যে প্রশ্ন যেটা স্বপন ভাইকেও করেছিলাম সেটাও করি, যে রাষ্ট্রপতি একটা সবচেয়ে ভালো দিক হলো যে আপনারা রাষ্ট্রপতি প্রতি শ্রদ্ধা রেখেছেন এবং তাকে আস্থায় নিয়েছেন, আপনারা গিয়েছেন এবং জনগণ আমার মনে হয় যে এই যে যেমন বলছেন যে দূরত্ব অনেকটা কমে গিয়েছে এবং আমার মনে হয় এটা বিএনপি যেমন সমাধান চাই, আওয়ামী লীগও তেমন সমাধান চাই বলে আর মনে হচ্ছে। কারণ রাষ্ট্রপতিকে আমরা সবাই, আপনারা সব রাজনৈতিক দল মেনে নিয়েছেন যে তিনি একটা সমাধান দিবেন, বিশেষ করে ইলেকশন কমিশন গঠন করার ক্ষেত্রে। আপনারা প্রস্তাব দিয়েছেন, আপনাদের প্রস্তাব যে সবগুলোই থাকবে এমন তো নাও হতে পারে, বিভিন্ন দলের রাজনৈতিক। রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন গঠন করে দেবেন সেটার প্রতি আপনারা আস্থা রাখবেন কিনা? না, আমরা তো এই উদ্যোগের এবং এই সুনির্দিষ্ট প্রস্তাবাবলী সম্বলিত একটি রূপরেখা তৈরি করে প্রথমে জাতিকে দিয়েছি এবং আমরাই প্রথম মহামান্য রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেছি যে এটা নিয়ে আলোচনা শুরু করেন। আমরাই কিন্তু এটার ইনিশিয়েটর, বিএনপি। সুতরাং সেইটার পথ ধরিয়ে কিন্তু বাকি অংশগুলো এখন পর্যন্ত চলছে। এখন পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতি আরও অনেক বেশি দলকে আহ্বান জানিয়েছেন এবং ওনার কথা এবং ওনার বক্তব্যে এবং ওনার সহনশীল আচরণে মনে হচ্ছে
যে হ্যাঁ এটা একটা ভালো দিকে যাচ্ছে, কিন্তু সংবিধানে বিদ্যমান যে জিনিসগুলো আছে তাতে উনি স্বাধীনভাবে কতটা করতে পারবেন বা ওনাকে করার সুযোগ দেয়া হবে, দেয়া হলে পরে ওগুলো কোনো বাধা নয় যদি সুযোগ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, আর তাহলে ওগুলো কোনো বাধা নয়। এই জায়গাটায় ছোট্ট একটা জায়গায় মহামান্য রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা দেয়া আছে সংবিধানে, যেটায় যদি সরকারের পক্ষ থেকে সদিচ্ছা থাকে উনি এখানে ভালো একটা কিছু উপহার দিতে পারবেন। ওই যে দূরত্বটার কথা শোভন সাহেব বলেছেন সেটাকে আরও কমিয়ে আনার, সেটা 48 অনুচ্ছেদের 5 উপধারায় বলা আছে, 3 উপধারায় বোধহয় বলা না আছে। 5 উপধারায় বলা আছে, 3-এ যেটা বলা আছে সেটা অন্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর নিতে হবে। হ্যাঁ না, 5-এ যেটা বলা আছে সেটা হলো বিষয়টা অনেকটা উল্টো, খুব কাছাকাছি বলা আছে যে পররাষ্ট্র সম্পর্কিত এবং রাষ্ট্রীয় বিষয়াদি সম্পর্কিত সকল বিষয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অবহিত করবেন, অবহিত, কোনো অ্যাকশনের জন্য না। রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে তার কোনো বিবেচিত সিদ্ধান্ত মন্ত্রী পরিষদে পাশ করার জন্য লিখিত আকারে পেশ করতে পারবেন। এই যে পরের প্যারাটা, পরের যে লাইনটা, এখানে যদি রাষ্ট্রপতি মহোদয় মনে করেন যে না ঠিক আছে সরকারের পক্ষ থেকে কোনো ব্যারিয়ার নাই, তাহলে চমৎকার একটা জিনিস বেশি বেরিয়ে আসবে বলে আমরাও বিশ্বাস করি, এতে কোনো সন্দেহ নাই, এবং দূরত্বটা কমে আসবে। স্বপন সাহেবের এই আশাবাদের সঙ্গে আমি পুরোপুরি একমত। আর নির্বাচন কমিশনের ব্যাপারে যেটা, সে প্রসঙ্গে আমি একটু পরে আসছি, তার ফাঁকে আমি একটা কথা বলে নিই যে এই মাত্র কিছুদিন আগে সরকারের অংশও বলতে পারেন, আবার অপোজিশন ইন ডিসগাইজ, ছদ্মবেশী বিরোধী দলও বলতে পারেন, জাতীয় পার্টি, এরশাদ সাহেব বলেছেন যে এত উন্নয়ন করলাম আমার আমলে, এত উন্নয়ন হলো, এখন আমার কথা কেউ মনে করে না। এই জন্য আমি বলছি যে উন্নয়ন এবং গণতন্ত্র পাশাপাশি চলতে হবে। আর উন্নয়নটা যদি এমন হয় যে শুধুমাত্র মেগা প্রজেক্টের মধ্যে উন্নয়ন সীমাবদ্ধ, সেটাও কাম্য না। গ্রাম অঞ্চলে যে ব্যাপারটা, সেই বিষয়গুলো একই সঙ্গে কিন্তু এই একই ধারায় চলছে না। আমরা গ্রামে যারা থাকি দেখে আসছি, তারা এগুলোর প্রমাণ পাচ্ছি। আর এই উন্নয়নের কথা আইয়ুব খান সাহেব খুব ঘটা করে উন্নয়ন দশক পালন করেছিল, আমাদের মনে আছে, সারা দেশে আলোকসজ্জা করে স্কুল কলেজে বিভিন্ন জায়গায়, তার 1-1.5 মাসের মাথায় দেখা গেছে যে উনি নাই। সুতরাং এই দিকটা, এই শুধু উন্নয়নটাকে বারবার উচ্চারণ করে এটাকে গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক করা উচিত না। যেমন নাসিম সাহেব আজকেই সম্ভবত বলেছেন অথবা কালকে বলেছেন যে বিএনপির সঙ্গে আলোচনার কোনো প্রয়োজন নেই, গতকাল বলেছেন, হ্যাঁ আলোচনার কোনো প্রয়োজন নেই, ভোটের মাঠে দেখা হবে। তা সরকার যদি এত কনফিডেন্ট হয়ে থাকেন, এত ভালো, এত আত্মবিশ্বাসী এবং এত ভালো কাজ করেছেন বলে দাবি করেন, ওনারা একটা নির্বাচনকালীন সহায়ক সরকারের অধীনে একটা নির্বাচন দিয়ে দিক না। জনগণ তো ওনাদের পক্ষেই রায় দেবেন, যেহেতু ওনারা বিশ্বাসী যে উন্নয়ন কর্মকাণ্ডে এবং ওনাদের শাসনকালে সাধারণ মানুষ সাংঘাতিকভাবে সন্তুষ্ট, এইটা তারা বিশ্বাস করেন। কারণ আমরা সর্বোচ্চ 16 টাকা কেজি চাল রেখে এসেছিলাম আমাদের ক্ষমতা ছাড়ার সময়, এখন কত, ডাল কতটা রেখেছে, এখন কত। প্রশ্ন করি যে নির্বাচনকাল সহায়ক সরকারের কথা বলছেন, আপনারা এর আগে যখন প্রস্তাবটা দেন তখন বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আপনারা সময় মতো সহায়ক সরকারের কথা বলবেন, কিন্তু এইটা কিন্তু আসলে কোনো রূপরেখা আমরা গণমাধ্যম বা কাউকে পরিষ্কার করে বলা হয়নি। নির্বাচনকালীন সহায়ক সরকার বলতে আপনারা কি বোঝাচ্ছে, এরকম কোনো কিছু ধারণা দিতে পারেন? না, বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে কি দিয়ে উদাহরণ দেব, আপনি কোনো কিছু যদি খেতে চান আগে তো বাজার থেকে সেটা আনতে হবে, তারপরে পাক করতে হবে, তারপরে সেটাকে পরিবেশন করতে হবে টেবিলে। তাই প্রথম পর্বটা আমরা অন্তত দেখে নেই যে বাজারটা কিভাবে হয়েছে, তারপরে রেডি ফুডটা সবসময় স্বাস্থ্যের জন্য উপকারী না। এটা দেখে আমরা খুব ধীর গতিতে এবং ঠান্ডা মাথায় এগুতে চাচ্ছি, যাতে যে ব্লেমগুলো অনাহুতভাবে অতীতে আমাদেরকে দেয়া হয়েছে এবং কিছু কিছু মিডিয়াকে বেশ সুন্দরভাবে সাইজ করে নিয়ে দেওয়া হয়েছে, এখানে আমরা মিডিয়াকেও দোষারোপ করব না, এই কারণে যে মিডিয়া তো চোখের সামনে দেখছে চ্যানেল 1-এর কী অবস্থা, মিডিয়া চোখের সামনে দেখছে দিগন্ত টিভি, দেখেছে ইসলামিক টিভি, দেখেছে 21 টিভি কীভাবে দখল হয়ে যায়, এরপরে আবার শুনেছে যে আওয়ামী লীগের প্রধান যিনি নেত্রী শেখ হাসিনা, তিনি বলেছেন আমি লাইসেন্স যেভাবে দিতে পারি আবার সেভাবে কেড়েও নিতে পারি। এইসব কারণে অনেক দোষারোপের মধ্যে আমরা পড়েছি যার সঙ্গে বাস্তবতার মিল খুব কম। সেই জন্য ঠিক সময় মতো আমরা এটা দেব, যাতে এটা নিয়ে মনে না হয় যে বিএনপি বোধহয় একটা ঝামেলা পাকাতে চাচ্ছে, সেরকম কোনো কিছু মনে না হয়। আর যেটা আমি বলতে চাই সেটা হলো যে নির্বাচন কমিশন শুধুমাত্র
একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশীদারিত্বমূলক নির্বাচনের গ্যারান্টি শতভাগ দিতে পারে না। আপনি আজকে যদি বিএনপির মহাসচিবকেও প্রধান নির্বাচন কমিশনার করে দেন, আর সরকার যদি পেছন থেকে তার কোনো ক্ষমতাই হাতছাড়া না করে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে চলার এটা না দেন, প্রমাণ সাপেক্ষ অবদান না রাখেন, নির্বাচন কমিশন একা সুষ্ঠু এবং অংশীদারিমূলক শান্তিপূর্ণ নির্বাচন করতে পারবে না। আপনার পয়েন্ট পেয়েছি আমি। একটু আবু সাইদ আল মাহমুদ স্বপন, আপনার কাছে যেটা জানতে চাই, যেটা একটা ভালো পয়েন্ট আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হলো, যে বিএনপির মহাসচিবকেও যদি সিএসি বানিয়ে দেওয়া হয় এবং সহায়ক সরকার যদি না থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই তো বলেছেন? হ্যাঁ। তো আপনার সহায়ক সরকার বলতে আমরা বারবার শুনছি যে সংবিধান অনুযায়ী যে সরকারের কথা আমরা আপনার বলছেন, এর আগে মাননীয় প্রধানমন্ত্রী যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে 3 বছর পূর্তিতে, একটা জায়গায় উনি কিন্তু গত 5 জানুয়ারির আগে যে সর্বদলীয় সরকারের যে প্রস্তাব দিয়েছিলেন, যেটা বিএনপি মানেনি, উনি বলেছেন। এবার কি এরকম হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, বা এই ধরনের কোনো ইঙ্গিত কি প্রধানমন্ত্রীর ভাষণে আছে, বা আপনাদের দলে কি এরকম আগুন আলোচনা হয় কিনা? দেখুন, আলোচনা সমালোচনার বিষয় তো না। বিষয়টি হচ্ছে যে আমাদের যে সংবিধান, সেই সংবিধান স্পষ্ট করে নির্বাচনকারী সরকারের কথা বলা আছে, এবং সেই সরকারটি শুধু রুটিন দায়িত্ব পালন করবে, রুটিন দায়িত্বের বাইরে কিছু করতে পারবে না। এবং নির্বাচন কমিশন ওই সময়টি তাদের অধীনেই সবাই চলে যাবে। বিশেষ করে রিটার্নিং অফিসার যদি ডিসি হন, তিনি নির্বাচন কমিশনের দায়বদ্ধ। যদি আপনার এডিসি হন, তিনিও দায়বদ্ধ। পুলিশ সুপাররা, ওসিরা সবাই নির্বাচন কমিশনের দায়বদ্ধ থাকবে। এর বাইরে সরকার শুধু রুটিন দেখভালটা করবে। এটি হচ্ছে নির্বাচনকালীন সরকারের আপনার হচ্ছে দায়িত্ব। তো সেক্ষেত্রে গতবার যখন আমরা সংসদে ছিলাম, তখন আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম বিএনপিকে। ইভেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় বিএনপিকে দেওয়ার অফারও আমাদের ছিল। সেক্ষেত্রে বিএনপি সেই সময় এটিকে উপেক্ষা করেছে এবং তারা এটাকে মেনে নেননি। ফলে নির্বাচনটি একটি সংঘাতপূর্ণ পরিবেশে হয়েছে। তারা নির্বাচনে অংশগ্রহণ করেননি। নির্বাচনকে তারা বানচাল করবার জন্য তারা এবং তাদের সহযোগী শক্তি জামাত শিবির যেভাবে জ্বালাও পোড়াও করেছে, আগুন দিয়েছে, মানুষের উপর হামলা করেছে, ভোট কেন্দ্রে আগুন দিয়েছে, বিভিন্ন কারণে নির্বাচনটিকে তারা চেষ্টা করেছে এটাকে বিতর্কিত করবার জন্য অথবা প্রতিহত করবার জন্য। সেই জায়গায় তারা কিছুটা সফল হয়েছেন। আমরা নির্বাচনকে তুলে আনতে চেয়েছি, সেই জায়গায় আমরা কিছু সফল হয়েছি। সব মিলিয়ে যে গতবার নির্বাচন হয়েছে, এইবার যে নির্বাচনকালীন সরকারের যে বিষয়টি, এই বিষয়ে এসে হ্যাঁ আমি মনে করি যে কিছু দ্বিমত আমাদের সঙ্গে বিএনপির হবে বা অন্যান্য রাজনৈতিক দলের হতে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে যে বিষয়গুলো একটি ইতিবাচক দিকে এগুচ্ছে, এবং আশা করি যে এই বিষয়ে একটা বিএনপি এবং আমাদের কাছে একটা গ্রহণযোগ্য কিছু বেরিয়ে আসবে। আচ্ছা, বেশ আশাবাদী কথা শুনলাম, আমরা অপেক্ষায় থাকবো। আমি একটা সেকেন্ড একটু আলাল ভাই কথায় প্রসঙ্গে এটা বলতে চাই। সেটা আলাল ভাই যে জিনিসটা এরশাদ সাহেব আইয়ুব খান সাহেবের সঙ্গে তুলনা করে কিছু বিষয়কে, ওনাদের ব্যর্থতাকে ঢাকবার চেষ্টা করলেন। দেখুন, আমাদের উন্নয়নটা শুধুমাত্র শহর ভিত্তিক মেগা প্রকল্প ভিত্তিক নয়। মেগা প্রকল্পগুলো দেখা যায়, আর গ্রামের মানুষকে যে 3 বেলা পেট ভরে খাওয়ানোর যে কর্মসূচি, আমাদের যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, এই কর্মসূচিগুলো দেখা যায় না, এটা অনুভব করতে হয়। এবং পাশাপাশি জননেত্রী শেখ হাসিনা এই প্রথম শুধু উন্নয়ন নিয়ে নেয়, উনি সঙ্গে সঙ্গে কল্যাণ নিয়ে আছেন, সেটি মানবের কল্যাণ। এই কল্যাণের যে ওনার উন্নয়ন এবং কল্যাণ তিনি যে যুগপতভাবে চালাচ্ছেন, এটি আইয়ুব খান বা এরশাদের সময়ের শুধুমাত্র উপজেলা পরিষদের ভবনের কাঠামো তৈরি করা আর কিছু রাস্তাঘাট তৈরি করা, এর সঙ্গে এটা অনেক ডিফারেন্স। এই ডিফারেন্সটা জননেত্রী শেখ হাসিনাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে, এবং এই গতি বিএনপি রোধ করতে পারবে না। আরেকটি বিষয় হচ্ছে যে দেশটা আমাদের সবার। আমি আলাল ভাই একজন বিদগ্ধ রাজনীতিবিদ, তিনি নিজেও জানেন, তিনি গ্রামে যান, তিনি নিজেও জানেন কোথায় উন্নয়ন হচ্ছে, গ্রামের রাস্তা উন্নয়ন হচ্ছে কিনা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন হচ্ছে কিনা, তিনি নিজেও জানেন। হয়তো রাজনৈতিক কারণে তিনি স্বীকার করতে কুণ্ঠাবোধ করছেন, কিন্তু তার আত্মাও বলে যে তাদের সঙ্গে আমাদের যে ডিফারেন্সটা উনি অবলোকন করতে পারেন, এটা আমি বিশ্বাস করি। কি আপনার কি মনে হয়? আত্মার খবর পর্যন্ত রাখেন, তাহলে বোঝেন যে তাদের ক্ষমতার ভিত কতটা শক্ত, যে আমার আত্মার ভেতরে কি আছে সেটাও গেস করতে পারেন ওনারা।
বিষয়টা হচ্ছে যে অনেক সময় কনফিডেন্ট থাকলে হতে পারে। কনফিডেন্ট থাকলে এবং দাবি ভালোবাসা থাকলে দাবি থাকলে ওই যেটা আমি বললাম আর কি, দাবি ব্র্যাকেটে ভালোবাসা, এটা থাকলে অনেক সময় করতে পারেন, সেটা সবসময় সঠিক নাও হতে পারে। জিনিসটা দাঁড়িয়েছে এরকম যে আপনি দেখেন যে হ্যাঁ, সামাজিক নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়গুলো আমি যে কথাটি বলেছি, সাস্টেইনেবল এবং সিনক্রোনাইজড, দুইটা শব্দ আমি ব্যবহার করার চেষ্টা করেছি এখানে। সেটা হলো এই যে আজকের যে নারী জাগরণ, নারী নেতৃত্বের যে জাগরণ বাংলাদেশে, যেটা সারা পৃথিবীব্যাপী প্রশংসিত। প্রথম এটা শুরু করেছিলেন জিয়াউর রহমান সাহেব, মহিলা পুলিশ গঠন করে, মহিলাদের আনসার, মহিলাদের বিডিপিতে নিয়োগ দিয়ে, এবং ওই সময় পরবর্তীতে বেগম খালেদা যে এটাকে করেছেন অবৈতনিক শিক্ষা এবং মেয়েদের উপবৃত্তির মাধ্যমে, আপনাদের মনে আছে। এখন আবার এই সরকারের আমলে ওই নিয়মিত বই পুস্তক, পাঠ্যপুস্তক তাদের হাতে দিয়ে এটাকে কিন্তু একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, যেটার অবদান সবার কিন্তু কম বেশি আছে। আবার এই সামাজিক নিরাপত্তা কাঠামোতে বেষ্টনী, মানে সামাজিক নিরাপত্তা, এইটার জন্য 96-2001 আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা এরকম কিছু জিনিসের প্রচলন করেছিলেন। ওইটা আবার 2001 বিএনপি ক্ষমতায় এসে সেটাকে মাত্রা আরও বাড়িয়েছেন। এই জিনিসগুলো গ্রামীণ অবকাঠামোর ব্যাপারে বিএনপি খুব বেশি গুরুত্ব দিয়েছে, এই সরকার হয়তো একটু কম দিচ্ছে, বড় মেগা প্রজেক্টের দিকে তারা যাচ্ছে যেগুলো দৃশ্যমান বেশি। আমি সেই জায়গাটায় বলতে যাচ্ছি, আমি এখানে কোনো অপব্যাখ্যা বা অন্য কোনো কিছুর কথা বলছি না। তবে সূচকের কথা যেগুলো বলা হয়, এই সূচকের ব্যাপারে বিভিন্ন মত আছে, দ্বিমত আছে। যেটা আমাদের সরকার বলছে বা আমাদের বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যেটা বলছে, সেটাকে আবার আন্তর্জাতিক সংস্থা সবসময় স্বীকার করছে না, কমিয়ে বলছে। বিশ্ব ব্যাংক অনেক সময় কমিয়ে বলছে, এবং এর মধ্যে অনেক রকমের বিষয় থেকে যায়। যেমন কিছু কিছু জিনিস হয়েছে অনেক মহান কাজকে ম্লান করে দেয়। যেমন আপনি ধরেন 10 টাকা কেজি ধরে চাল যেটা দেওয়া হয়েছে 30 কেজি করে, এটা নিয়ে এত বেশি কেলেঙ্কারি করেছে আওয়ামী লীগের মানে স্থানীয় পর্যায়ের নেতারা, যেটা সাংঘাতিকভাবে মানুষের কাছে মানুষকে কষ্ট দিয়েছে। কারণ ওটা তো একটা ছোট সামান্য জিনিস, ওইটা নিয়ে ওটা না করলেও হতো। আপনি দেখেন এই উন্নয়নের মধ্যে অনেক কিছু ম্লান করে দেয়, যে জিনিসগুলো মানুষকে কষ্ট দেয় এবং মানুষের অন্তরাত্মা কেঁপে ওঠে যে এ কোন নতুন নতুন আবিষ্কার। বাঁশ দিয়ে ভবন তৈরি করা, স্কুল ভবন তৈরি করা, রাস্তাঘাট তৈরি করা, এমনকি রেলওয়ের স্লিপারের বদলে পর্যন্ত এখন বাঁশ কাঠ দেওয়া হচ্ছে। এই যে জিনিসগুলো, এই কিছু কিছু জিনিস কিন্তু এই পুরো জিনিসটাকে কলঙ্কিত করে। এই বাস্তবতাটা মেনে সেটা ব্যবস্থা নেওয়া উচিত। উন্নয়ন বলতে যদি এখন বোঝা যায় যে ছাত্রলীগের সভাপতি হেলিকপ্টারে করে এক গ্রামে গিয়ে নামলেন একটা মিটিংয়ের জন্যে, এইটা যে উন্নয়নের সূচক বিবেচনা করলে সেটাকে মানে নিজেদের মধ্যেই কুক্ষিগত করে রাখা হবে, সাধারণ মানুষের কল্যাণে ওটা অত ভালোভাবে যাবে না। অনেক ধরনের আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। একটা বিষয় তো আলোচনা করা দরকার, সেটা হচ্ছে ফিল্ডে, রাজনৈতিক ফিল্ডে মানে মাঠে কি অবস্থা, সেটা একটু যদি একটু আলোচনা করি। সেটা আবু সাইদ আল মাহমুদ স্বপন, আপনি যদি একটু বলেন। আমরা দেখলাম যে 5ই জানুয়ারি কেন্দ্র করে বিএনপি সমাবেশ করতে চাইলো, তাদের অনুমতি দেওয়া হলো না। বিএনপি এটা নিয়ে অভিযোগ যে তাদের সমাবেশ করতে দেয়া হচ্ছে না, অনুমতি দেয়া হচ্ছে না। এই আবার বিএনপি আপনাদের নেতা সাধারণ সম্পাদক উনি বলেছেন যে বিএনপি আন্দোলন করতে পারে না, আন্দোলন ডাক দিয়ে ঘরে বসে টেলিভিশন দেখে। এই যে মাঠে একটা, আমরা যদি একটা নির্বাচনের কথা বলি, তাহলে তো রাজনৈতিক মাঠে রাজনীতিতে যারা অংশগ্রহণ করবেন স্টেক হোল্ডার, তাদেরকে তো স্পেস দেওয়ার একটা বিষয় থাকে। সেটার দিকে কি আপনার মনে হয় যে যথেষ্ট দেওয়া হচ্ছে? স্পেস এখন আগের চেয়ে অনেক বেশি হচ্ছে, এবং যে বিষয়টি যে 5ই জানুয়ারি কেন্দ্রিক তাদের যে অতীতের নাশকতা এবং অগ্নিসন্ত্রাস, সে বিষয়টি তারা স্পষ্ট করলেই তাদের ব্যাপারে ইতিবাচক অবস্থান প্রশাসন নেবে বলে আমি বিশ্বাস করি। আরেকটি বিষয় আমি একটু সংক্ষেপে 1 মিনিটে বলতে চাই, সেটি হচ্ছে বাঁশের বিল্ডিং। এই বাঁশের বিল্ডিংয়ের বিষয়টি আগেও ছিল, এখনও করবার চেষ্টা করে, এখন মিডিয়ার কল্যাণে এবং সর্বত্র সামাজিক মাধ্যমের কল্যাণে। কারণ কিছু সুযোগ সন্ধানী ঠিকাদার সবসময় ছিল এই সমাজে, যদি না থাকতো তাহলে দেশ আরও অনেক বেশি এগিয়ে যেত সব সরকারের হাত ধরে। সেই সুযোগ সন্ধানী ঠিকাদাররা অনেক সময় এই ধরনের অপকর্ম করবার চেষ্টা করে। আগে ধরা পড়তো না, কারণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, টেলিভিশন, মোবাইল ক্যামেরা ছিল না, এগুলো ধরা পড়তো না। এখন ধরা পড়ছে এবং যথাযথ ব্যবস্থা গৃহীত হচ্ছে। একটা জাতীয়ভাবে যে আমাদের সুযোগ সন্ধানী মানসিকতা কিছু মানুষের মধ্যে আছে, সেটিকে আমাদের উত্তরণ ঘটাতে হলে অবশ্যই সময় লাগবে। আরেকটি বিষয় হচ্ছে যে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে আমরা বিএনপি তাদের শাসন আমলগুলো মিলিয়ে যতটুকু গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন করেছে, তার থেকে অনেক বেশি আমরা যে কোনো একটি আমলে করেছি, সেটা 96 সাল আমলে বলেন আর গত আমল বলেন।
ইভেন এই গত 3 বছরে গ্রামীণ অবকাঠামোর যে উন্নয়ন, এটা বিএনপির সমুদয় উন্নয়ন কর্মকাণ্ডকে হিসাব করলেও এটা যে অনেক ধরতে ধন্যবাদ। পারবে আমরা না। একদম শেষ পর্যায়ে যে না ঠিক আছে, যেটা বলছিলাম। উন্নয়নের দাবিটা এটা জনগণের উপরই আমরা ছেড়ে দিই, এটা স্বপন সাহেব বলেছেন, তারা বিবেচনা করবেন, বলবেন। তবে ওই যে আগুন সন্ত্রাসের একটা কথা আমাদেরকে তো বারবার করে বলা হয়, আন্দোলনের সময় দুঃখজনক ঘটনা অনেক কিছুই ঘটেছে, কিন্তু আমি যদি বলি তর্কের খাতিরও স্বপন ভাই যেভাবে বলছেন সেইভাবে, যে সাঁওতাল পল্লীতে যখন দেখি ইউনিফর্মধারী পুলিশ সেখানে নিজেরা খুব সুন্দর করে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিচ্ছেন, আমাদের আন্দোলনের সময় যে সরকারের অতি উৎসাহী কোনো কর্মকর্তারা বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এটা করেন নাই, এমনটা তো বলা যাবে না। এটা তো প্রমাণ সাপেক্ষ ব্যাপার, যে দেখাতে হবে কারা করেছে। গণহারে মামলা দেওয়া হয়েছে যদিও আমাদের, সুতরাং ওটা বিচার বিভাগের উপরেই থাকুক যে কি সাজা আমাদের হয়। আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো যে স্বপন সাহেব যে কথাটা বলেছেন, এই কথাটা স্ববিরোধী হয়ে গেছে। স্ববিরোধী হয়ে গেছে কীরকম? 2016-র 5ই জানুয়ারি আমরা এই একই ধরনের গণতন্ত্র হত্যা দিবসের বর্ষপূর্তি পালন করতে চেয়েছিলাম, আমাদেরকে 9 ঘন্টা আগে অনুমতি দেওয়া হয়েছে। বিশাল সমাবেশ হয়েছিল, বেগম খালেদা জিয়া সেখানে প্রধান অতিথি ছিলেন এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে সেই সমাবেশ সম্পন্ন হয়েছে, একটা টু শব্দ ছাড়া, কোনো শব্দ ছাড়া, ইভেন কোনো রকম কোনো কিছু হয় নাই। এরপরে স্বাধীনতা দিবস 2016-র 26শে মার্চে আমরা বিজয় র্যালি করতে চেয়েছিলাম, আমাদেরকে বিজয় র্যালির অনুমতি দেওয়া হয়েছে 3 ঘন্টা আগে, রুট ঠিক করে দেওয়া হয়েছে, সেটাও আমরা শান্তিপূর্ণভাবে করেছি। সুতরাং প্রমাণ তো আমরা করেছি, 1 মিনিট আছে, না প্রমাণ তো আমরা করেছি, তো তারপরে আবার নতুন করে প্রমাণ দিতে হবে কেন যে এই সমাবেশ শান্তিপূর্ণভাবে হবে? দরকার নেই তো। এরশাদ সাহেবকে 1 তারিখে দিলেন, আপনারা করলেন, আরও অনেকে করলো, শুধু বিএনপির বেলায় অনুমতি দেওয়া হবে না। আপনি হাত পা বেঁধে সুইমিং পুলের মধ্যে ছেড়ে দেবেন, হাত পায়ে শিকল বেঁধে, আর বলবেন যে ও তো সাঁতরাতে পারে না, ও তো সাঁতরাতে পারে না। আর ওবায়দুল কাদের ভাই যেভাবে বলেছেন যে বিএনপি নেতারা আন্দোলন ডেকে হিন্দি সিরিয়াল দেখেন ঘরে বসে, তাতে মনে হয় বিএনপির নেতারা তখন কাদের ভাইয়ের বাসায় ছিলেন, অথবা কাদের ভাই কোনো বিএনপির নেতার বাসায় বসে বসে এটা দেখছিলেন। না হলে এইভাবে করে বলেন কিভাবে? রাজনৈতিক ভাষা যদিও সংকট ছিল, মানে অশোভন না, সংকট ছিল রাজনৈতিক ভাষা আমাদের। এই সংকটকে তো আমরা কেউ মানে চোখ বন্ধ করে এটাকে অস্বীকার করতে পারবো না। সংকট ছিল রাজনীতিতে, এবং সংকট উত্তরণের দিকে বাংলাদেশ এগোচ্ছে। আমি বিশ্বাস করি এই সংকটটি বাংলাদেশ কাটিয়ে উঠবে এবং দেশ তার নিজস্ব গতিতে এগিয়ে চলবে। রাইট, আমাদের জাতীয় পতাকা, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, এজন্য যেন আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা জায়গায় আসতে পারি, এটাই প্রত্যাশা। আমার মনে হয় এই প্রত্যাশা দুজনেই যেহেতু বলেছেন, যে সবচেয়ে বড় কথা হলো যে যেটা মানে রোগ কোনটা সেটা যদি চিহ্নিত করা যায়, তারপরে সেটা প্রেসক্রিপশন বা ট্রিটমেন্ট হতে পারে। যেহেতু সংকট ছিল, এটা স্বীকার করা হচ্ছে, আপনারা দুজন মিলে সংকটটা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে, এবং রাষ্ট্রপতির উদ্যোগে যে প্রথম প্রেসক্রিপশনটা হবে আমরা দেখতে পাচ্ছি, আর খুব শীঘ্রই হয়তো আমরা একটা নির্বাচন কমিশন দেখতে পারবো, যে নির্বাচন কমিশন জনগণ, বিরোধী দল এবং সরকার সবাই খুশি হবে, যাতে আমরা মনে করতে পারি যে আগামী নির্বাচনটা অংশগ্রহণমূলক, এবং কোন দল কি বললো সেটা না, জনগণ মনে করে যে না একটা ভালো, তারা ভোট দিতে পারবে, এবং বাংলাদেশ উন্নতি যে সোপানে আছে আর উন্নতির দিকে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা আমরা সবাই করতে পারি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আর এই অনুষ্ঠান আপনারা আবারও যদি দেখতে চান, অনলাইনে দেখতে পারবেন, আমাদের অনলাইনে যেতে পারেন ntvbd.com এই ঠিকানায়। আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন।